স্বৈরাচার পতনের এক দফা ঘোষণার দিন আজ কেন্দ্র শহীদ মিনারে কর্মসূচি ঘোষণায় একাত্তা পুরো দেশ। পলাতক হাসিনার সুরে কথা বলছে বিরোধী দল ফখরুল। জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে। আগস্টে নাশকতার ক্ষমতা নেই আওয়ামী লীগের। স্বরাষ্ট্রমন্ত্রী বেনজিরের জামিন বাতিলের চেষ্টা করা হচ্ছে। আসসালামু আলাইকুম। খোরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। আইগেস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। 24-এর 3 আগস্টে কেঁপে উঠেছিল শেখ হাসিনার ক্ষমতার মসনদ। সেদিনই নির্ধারিত হয়ে যায় তিনি আর ক্ষমতায় থাকতে পারছেন না, কারণ সেদিন সেনা সদরের দরবারের সিদ্ধান্ত হয় সেনাবাহিনীর বন্দুকের নল ছাত্র জনতার বিরুদ্ধে আর ব্যবহৃত হবে না। জুলাই আন্দোলনকারীদের পক্ষে রাস্তায় নামেন সাবেক সেনা কর্মকর্তারাও। সবার সম্মিলিত প্রতিরোধের সেই দিনের কথা তুলে ধরছেন নিয়ামুল আজিজ সাদেক। ফ্যাসিস্ট হাসিনার নড়বড়ে গদি ঠেকাতে পুলিশ, র্যাব, বিজিবির পর সেনাবাহিনীকে ডাকা হয়। আন্দোলন ঠেকাতে হেলিকপ্টার থেকে গুলি, মরণঘাতী অস্ত্রের ব্যবহারেও সুবিধা করতে পারছিল না সরকার। সারা দেশে ডাকা হয় কারফিউ। আন্দোলন দমাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 7 সমন্বয়ককে ডিবি অফিসে আটকে আন্দোলন বানচালের চেষ্টা করা হয়। জামায়াত শিবির নিষিদ্ধ করে স্বৈরাচার, কিন্তু তারপরেও মাঠ ছাড়েনি আন্দোলনকারীরা। যতই সময় গড়াতে থাকে, সব মত পথ হাসিনা পতনের এক রেখায় মিলিত হয়। শেখ হাসিনার সর্বশেষ অস্ত্র ছিল সেনাবাহিনীকে দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করা। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার পর 3 আগস্ট সেনা সদর দফতরে ছাত্র জনতার বিরুদ্ধে না যাওয়ার সিদ্ধান্ত হয়। এ খবর আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন। রাস্তায় নামেন সাবেক সেনা কর্মকর্তারাও। ছাত্র জনতাকে হত্যা বন্ধের পাশাপাশি তারা শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন। সেনাবাহিনীর বৈঠকে ছাত্র জনতার বিপক্ষে গুলি না করার সিদ্ধান্তে মুহূর্তে জনতার বাঁধভাঙা জোয়ারে পরিণত হয় প্রতিটি প্রান্ত। সে সময়ে এসব ঘটনার প্রত্যক্ষ সাক্ষী সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা বলেন, দেশের মানুষের বিপরীতে না দাঁড়ানোর ঘোষণাই হাসিনার পতনকে ত্বরান্বিত করে। কোথায় গুলি চালাবেন, কার জন্য গুলি চালাবেন? এটা শত্রু না দেশের, আর এরা নিরস্ত্র। কতক্ষণ এই যুক্তিটা কতক্ষণ টিকবে না তো। এই বিপ্লবের মধ্যে সেনাবাহিনীর অবদান অনেক। সেনাবাহিনীর বিপ্লবের অংশ হাসিনা মতো ফ্যাসিস্ট। এখানে তো ডিজিএফআই এসে প্রচণ্ড হুমকি ধামকি কত কিছু করছে, বাট মহান আল্লাহ সর্বশক্তিমান। ছাত্র জনতার উপর গুলি না চালাতে তাদের পক্ষে ফাঁকা গুলি ছুটতে দেখা যায় সেনাবাহিনীকে। এরপরই পরিস্থিতি সরকারের আওতার বাইরে চলে যায়। যদিও তখন পুলিশ সহ বেশ কয়েকটি বাহিনী মরণাস্ত্রের ব্যবহার করছিল। ছাত্রদের পক্ষে সেনাবাহিনীর সাবেক সদস্যদের নিয়ে রাওয়া ক্লাব থেকে নানা কর্মসূচি দেয়া হয়। সে আন্দোলন কিভাবে সংগঠিত হয়েছিল সে কথা জানান সাবেকই কর্মকর্তা। সেনাবাহিনীকে অনুরোধ করি যাতে তারা নিরীহ মানুষের উপর আর নিজেদের টাকায় কেনা গুলি না বর্ষণ করে। এতে কাজ হয়েছিল। অনেক মিলিটারি অফিসার অবসরপ্রাপ্ত আমরা ঘোষণা দেই হাসিনার বিরুদ্ধে এবং সেনাবাহিনীকে অনুরোধ করি তারা যাতে আর হাসিনার পক্ষ অবলম্বন না করে। 3 আগস্ট সেনাবাহিনী পক্ষ ত্যাগ করায় হাসিনা ক্ষমতা থাকতে পারবে না বুঝতে পারে তার পরিবার সদস্যদের দেশের বাইরে পাঠিয়ে দেয়। 5 আগস্ট ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায়। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ করতে পরিবেশ রক্ষার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানিয়ে বলেন, সবাই সবার দায়িত্বটুকু পালন করলে পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর দেশ পাওয়া যাবে। আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে
আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। পতিত পলাতক স্বৈরাচার শেখ হাসিনার সুরে বিরোধী দলীয় নেতা কথা বলছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। কারণে অকারণে আন্দোলনের নামে রাস্তায় নামা সঠিক নয় জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, রাস্তায় নামাটা যেন সংখ্যাতে রূপ না নেয় সে বিষয়ে সবাই সতর্ক থাকতে হবে। অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, শহীদদের স্মরণের নামে ব্যক্তি বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলে জনগণকে বিভ্রান্ত করলে তা মেনে নেবে না সরকার। আমরা আসুন আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করে সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। তখন যদি একমত না হয় বেরিয়ে যাবেন, আলোচনা করেন। কিন্তু এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন, বাইরে 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনারা আমাদের হাসিনা। বিরোধী দল গেল 91-এ, একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেব না। আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় আবাসিক, শিল্প ও সিএনজি চালিত যানবাহনে গ্যাস সংকট এখনো কাটেনি। বেশি বিপাকে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা চালকেরা। গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকায় বাসা বাড়িতে রান্নার ক্ষেত্রে বেড়েছে ভোগান্তি। দ্রুত সংকট সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। গ্যাস পাওয়ার আশায় রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে গ্যাস পাওয়া গেলেও তা দিয়ে মিটছে না চাহিদা। দিনের বেশিরভাগ সময় ফিলিং স্টেশনগুলোর দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে। এতে চরম ভোগান্তিতে প্রাইভেট কার চালকেরা। 4 ঘন্টা ধরে বসে রয়েছি এই গ্যাসের জন্য, গ্যাস পাইতেছি না। আর কি করবো, যে পাম্পে যাই সেই পাম্পে একই অবস্থা। সরকার বক্তব্য তো শুনি যে এই আগামী সপ্তাহে হয়ে যাবে, আগামী সপ্তাহ হয়ে যাবে, কিন্তু আগামী সপ্তাহ তো আর শেষ হচ্ছে না। সিএনজি অটোরিকশা চালকদের অবস্থা বেশি খারাপ। দিনের বেশিরভাগ সময়ই তাদের কাটছে ফিলিং স্টেশনগুলোতে। আমি সকালবেলা সিরিয়াল দিয়েছিলাম, 1.5 ঘন্টা পরে আমি গ্যাস পাইছিলাম 29 টাকা। 29 টাকার গ্যাস পাইছিলাম, তাকে 2 টিপ মারলাম। আমাদের আয়ুষ্কার একবারই নাই, এই 5 ঘন্টা 6 ঘন্টা বউ বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। ঢাকার বাইরেও চট্টগ্রাম, নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় গ্যাস সংকটে সিএনজি স্টেশন সাময়িক বন্ধ রয়েছে। আজকে সকাল ভোরে 6টায় গেছে, এখনো পর্যন্ত কিন্তু আসার কোনো জ্ঞান নেই, কখন আসবে তাও আমরা জানি না আর কি। তো এইভাবে চলতেছে, গাড়িওয়ালারা বসে রয়েছে, সবাই আছে, সবাই কষ্ট করতেছে আর কি। কালকে দুপুরে যে ভাত খাইছি, এখনো কোনো ভাত খাইনি, রাত্রেও খাই নাই, এই পর্যন্ত এখনো আছি। সিরিয়াল দিয়ে রাখছি, কোনো গ্যাস নাই, খাওয়া দাওয়ার কোনো নাম নাই। কোম্পানি ইনকাম লেগে ধরে, কিন্তু আমরা অনেক গ্যাসের দাম বাড়াইলো গ্যাস লই দেবো, কমাইলো গ্যাস লই দেবো। এখন গ্যাসের জন্য আমরা যে সংকটে পড়ছি, এই সংকট আমাদের প্রধানমন্ত্রী সরকার যে উনি আমাদের সংকট সমাধান করে দেব। চট্টগ্রামে গ্যাসের পাশাপাশি তীব্রতর হচ্ছে বিদ্যুৎ সংকটও। গ্যাসের স্বল্পতার প্রভাব পড়েছে বাসাবাড়িতে। চুলা জ্বলছে না ঢাকা, চট্টগ্রাম সহ দেশের কোনো কোনো এলাকায়। কমে গেছে শিল্প কারখানার উৎপাদন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। নরসিংদীতে গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে 3 শতাধিক শিল্প কলকারখানা। বেকার হয়ে পড়েছেন হাজারো শ্রমিক। সংকট দেখা দিয়েছে পরিবহন খাতেও। গ্যাসের অভাবে জেলার 17টি সিএনজি পাম্পের অধিকাংশই বন্ধ রয়েছে। নেত্রকোনায়ও গ্যাসের তীব্র সংকটে দুর্ভোগে পড়েছেন সর্বস্তরের মানুষ। নরসিংদী প্রতিনিধি বিশ্বজিৎ সাহা ও নেত্রকোনা প্রতিনিধি ভোজন দাসের তথ্য ও ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। চলমান গ্যাস সংকটের প্রভাব পড়েছে দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল নরসিংদীর কারখানাগুলোতে। বিশেষ করে মাধবদী, চৌয়ালা, ঘোড়াদিয়া, মেহেরপাড়া ও শেখেরচর এলাকার গ্যাস নির্ভর গার্মেন্টস, টেক্সটাইল, নিটিং, ডাইং, উইভিং, স্পিনিং মিল সহ ছোট বড় প্রায় 300 কারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সময়মতো রপ্তানি আদেশ সরবরাহ করতে না পেরে লোকসানের মুখে পড়ছেন উদ্যোক্তারা। আমি গত 7 দিন যাবত এই মেশিনে আয়া চালু করতে পারি নাই গ্যাস না থাকায়। এখন আমরা আসতেছি আর যাইতেছি, কিভাবে আমরা চলবো, মালিক কিভাবে আমাদেরকে বেতন দিবে। সকল প্রকার উৎপাদন বন্ধ আছে।
এই বন্ধ থাকার কারণে আমাদের কোম্পানি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। উৎপাদন কমে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমিকরা। অনেক কারখানায় অতিরিক্ত কর্মী ছাঁটাই করা হচ্ছে, আবার কোথাও কর্মঘণ্টা এবং মজুরি কমিয়ে দেওয়া হয়েছে। আমরা সকল শ্রমিকরা অলস সময় পার করছি, আমাদের কোনো উৎপাদন নেই। 3-4 দিনের ভিতর বেতন দেওয়ার কথা ছিল, এক সপ্তাহ ধরে গ্যাস নাই, এই কারণে সাপ্তাহিক সে বেতনটা দিতেছে না মালিক। শুধু কারখানা নয়, গ্যাসের অভাবে এখানকার অধিকাংশ সিএনজি পাম্পই বন্ধ। গ্যাস নিতে এসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ভোগান্তিতে পড়ছেন ভোক্তারা। পর্যাপ্ত পরিমাণের গ্যাস পাই না, বড় জোর 100 টাকার, 80 টাকা, 70 টাকার এরকম টাকার গ্যাস দিয়ে 15-20টা পাম্প মাদুদি থেকে ইটা খোলা পর্যন্ত 2-3টা পাম্প খোলা রাখে আর সবগুলি বন্ধ রাখে। অন্যদিকে নেত্রকোনায় বন্ধ রয়েছে তিতাস গ্যাসের প্রয়োজনীয় সরবরাহ। এতে বাসাবাড়ির রান্না, হোটেল, রেস্তোরাঁ, সিএনজি ফিলিং স্টেশন এবং বিভিন্ন জরুরি সেবায় দেখা দিয়েছে দুর্ভোগ। আমরা গ্যাস পাচ্ছি না, মূলত প্রায় 1 মাস ধরে আমরা চাপ কম পাচ্ছি, কিন্তু বিগত 8 দিন ধরে একদম গ্যাস নাই, লাইনে প্রেসার একবারে জিরো, আমরা মেশিনই চালাইতে পারি। কবে সমাধান হইব আর কবে যে গ্যাসটা পাই আমি এটা আমরা বুঝতে পারতেছি না। আমরা তো বিরাট কষ্ট হইতাছে, গাড়ি চালাইতে পারতেছি না, গাড়ি বন্ধ করে রেখে দিছি। আমরা কি কষ্টে আছি তো আমরা একটু বলতে পারতেছি না। আমরা যে গ্যাস তো লইতে পারি না, তিতাস গ্যাস নাই, আমরা এলপিতে চালাইতেছি, দাম বেশি, তাতে আমরা 20 টাকা করে ভাড়া বেশি চাইছি। এটা আহাজারি একটা মহামারী বলেন এটাকে, আমি মনে করি গ্যাসের একটা মহামারী দেখা দিয়েছে নেত্রকোনা জেলা শহরে। দ্রুত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন সংকটে নাকাল এলাকাবাসী। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশ চীন সম্পর্ককে আরও কৌশলগত উচ্চতায় নেওয়ার আশার কথা জানিয়েছেন বাংলাদেশ ও চীনের প্রতিনিধিরা। রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS অডিটোরিয়ামে কম্পারেটিভ গভর্নেন্স ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এমন প্রত্যাশার কথা জানান তারা। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, সম্প্রতি দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ, তিস্তা ব্যবস্থাপনা, মংলা বন্দর উন্নয়ন এবং অর্থনৈতিক করিডোর সহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও এগিয়ে নেয়ার বিষয়ে দুদেশের ঐকমত্য রয়েছে। এ সময় প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, চীনের উন্নয়ন অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে। চীনের বিনিয়োগ, প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা কাজে লাগিয়ে শিল্পায়ন, কর্মসংস্থান এবং রপ্তানি বহুমুখীকরণের পাশাপাশি অবকাঠামো ও যোগাযোগ খাতে সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি। সমাজ ও রাষ্ট্রের অপকর্ম রোধে মূল্যবোধ সমন্বিত আধুনিক শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজধানীর জলশিরি এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন সেনাপ্রধান। বলেন, ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থায় সুনাগরিক গড়ে ওঠা সম্ভব নয়। ক্যামব্রিজ কারিকুলাম ভিত্তিক ইংরেজি মাধ্যমের আধুনিক শিক্ষা পদ্ধতি এবং মূল্যবোধ ভিত্তিক শিক্ষা সমন্বয়ে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট আধুনিক শিক্ষা প্রসারে কাজ করবে বলে প্রত্যাশা করেন তিনি। একই সঙ্গে তিনি ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোরেও প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। পরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। অনুষ্ঠানে সেনা সদরের প্রিন্সিপাল স্টাফ, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। সংযুক্ত আরব আমিরাতে শর্ত সাপেক্ষে জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ কারণে আদালতের মাধ্যমে তার জামিন বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নাশকতা সৃষ্টির মতো সামর্থ্য আওয়ামী লীগের নেই। আদালতে তাকে শর্ত সাপেক্ষে বেইল দেওয়া হয়েছে, যাতে ওই ছাড়তে না পারে, দেশ ত্যাগ করতে না পারে এই শর্ত। আমরা বিষয়টা জানার পরে আমাদের নিয়োজিত যে ল ফার্ম আছে তাদেরকে বিষয়টা জানিয়েছি। টিমের পুরো সদস্য যেন একসাথে চা না খেতে যায়, টিমের পুরো সদস্য যেন গাড়ি রেখে সবাই যেন একটু বিশ্রাম না করে, কেউ না কেউ গাড়িতে অ্যাটেন্ড করবে, সব জায়গায় যাতে সতর্ক অবস্থান করে, এটা নর্মাল প্র্যাকটিস।
ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অভিযোগ গঠন করেছে আদালত। ঢাকার বিভাগীয় বিশেষ জজ BM তারিকুল কবির অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আদালত এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 14 সেপ্টেম্বর তারিখ ধার্য করেছেন। এর মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হলো। আদালত সূত্র জানায়, মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন আসামি। এই আবেদন আজ নামঞ্জুর করেন আদালত। এছাড়া আসামির জামিন চেয়ে আবেদন করেছিলেন তার আইনজীবী। এ আবেদনও নামঞ্জুর করা হয়। অভিযোগ গঠন করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। অভিযোগপত্রে বলা হয়, মতিউর তার দাখিল করা সম্পদ বিবরণীতে 1,24,25,211 টাকা সম্পদের তথ্য গোপন করেছেন। গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের নানা অনিয়মের অভিযোগে 4 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে তাদের বরখাস্ত করেন জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভুইয়া। এ সময় তিনি ভূমি কর্মকর্তা ও সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন। পরে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সুফিকুল ইসলাম খান, আব্দুল হালিম সহ 4 জনকে বরখাস্ত করেন তিনি। জেলা প্রশাসক আরও জানান, এই অভিযান অব্যাহত থাকবে। পরে শফিপুরে অপর একটি ভূমি অফিস পরিদর্শনে যান তিনি। খবর শেষ করছি, যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরেকবার। স্বৈরাচার পতনের এক দফা ঘোষণার দিন আজ। কেন্দ্র শহীদ মিনারে কর্মসূচি ঘোষণায় একাত্তা পুরো দেশ। পলাতক হাসিনা সুরে কথা বলছেন বিরোধী নেতা ফখরুল। জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা। আগস্টে নাশকতার সক্ষমতা নেই আওয়ামী লীগের, স্বরাষ্ট্রমন্ত্রী। বেনজিরের জামিন বাতিল চাইবে সরকার। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvpt.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠানের খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।